আমি কি এখানে একটু বসতে পারি? জি বসবেন, অনুমতির কি আছে? ধন্যবাদ। মা, আপনি কি ট্রেনের জন্য অপেক্ষা করছেন? আমি ও আচ্ছা, আজকে ট্রেনটা বোধহয় একটু বেশি দেরি করছে। কি জানি, জানি না। কি করছেন? বই দেখতেই তো পাচ্ছেন। আমি শ্রাবণ, এখানকারই বন বিভাগের একজন কর্মকর্তা। ও আচ্ছা, মা, আপনি কোথায় যাবেন? আর আপনার নামটা কি? আমার নাম অনন্যা। চিটাগাং যাব, ওখানেই পড়াশোনা করি, মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল স্টুডেন্ট? বাহ 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 বাহ, তাহলে তো মা তুমি অনেক ব্রিলিয়ান্ট। এই দেখো কাণ্ড। মা, আমি তো তোমাকে তোমার অনুমতি ছাড়াই তুমি ডেকে ফেললাম। ইটস ওকে, আমি আপনার মোস্ট জুনিয়র। ইটস ওকে। আজকে ট্রেনটা মনে হয় একটু বেশি দেরি করছে। জানি না, মাঝে মাঝে এমন হয়। মা, চুইংগাম খাবে? আমার কাছে ভালো চুইংগাম আছে। না না, থ্যাঙ্কস, আমি চুইংগাম খাই না। এই দেখো কাণ্ড, বুড়ো বয়সের দোষ। আমারই বোঝা উচিত ছিল। তুমি তুমি অপরিচিত কারো কোনো কিছু দেয়া কেন খাবে মা? আঙ্কেল, কোনো অসুবিধা নেই, আসলে আমি এমনিতেই এসব খাই না, কিন্তু এখন খাবো, দেন। মা, তুমি একটা গল্প শুনবে? এই ধরো, ট্রেনটা আসা পর্যন্ত তোমারও সময় কেটে গেল। এখন না না, আরে শোনোই না, তোমার তো ভালো লাগতে পারে। কিন্তু আঙ্কেল, আমি তোমাকে বলেছিলাম না যে আমার নাম শ্রাবণ? আমি আসলে শ্রাবণ না মা। মানে? শ্রাবণ নামের চাদরে গত 22টা বছর আমি আমার নিজেকে ঢেকে রেখেছি। আমি আসলে আসিফ।
কিরে, চাকরির কোনো খোঁজ খবর পেলি? আর চাকরি, বিজ্ঞপ্তি কেনার কাজ বিজ্ঞপ্তি কিনছি, ইন্টারভিউ দিচ্ছি, আবার বিজ্ঞপ্তি কিনছি, আবার ইন্টারভিউ দিচ্ছি। চাকরির কোনো খবর নাই রে। যত টাকা দিয়ে চাকরির বিজ্ঞপ্তি কিনেছিলি অত টাকা দিয়ে তো ঢাকা শহরে একটা বাড়ি কিনে ফেলতে পারতি রে। চাকরি করছিস? না, না, তা অবশ্যই তুই করতে পারিস। তোর অবস্থা তো আর আমার মতো না রে। যখনই দরকার হয় বাড়ি থেকে বাপ কারি কারি টাকা পাঠায়। রাজার আলোই তো আছিস। এই তুই কি মাইন্ড করেছিস? সরি দোস্ত, আমি কিছু মিন করে বলিনি। না না, মাইন্ড করিনি। সবাই মজা নেয়, তুই কেন নিবি না? তবে একটা কথা জানিস, এই চাকরির যে বর্তমান বাজার না, একটা মামা চাচা খুব প্রয়োজন। চেষ্টা তো কম করলাম না। শুন দোস্ত, মন খারাপ করিস না। তুই তো ভালো স্টুডেন্ট ছিলি, ভালো রেজাল্ট করেছিস। এই কষ্ট সময়গুলো যদি পার না করিস তাহলে যেদিন তুই বড় অফিসার হবি, রিটায়ার্ড করবি, নাতি নাতনিদের কাছে তুই এই লাইফটা নিয়ে গল্প করার কিছু থাকবে না তো। এই সময়টা হচ্ছে তোর গল্পের উপকরণ, বুঝতে পারলি? বাহ, ভালোই সান্ত্বনা দিবি, অনেক মজা পেয়েছি। রুটি খাবি? তুই খা, আমার এসব পোষে না। বড় লোকের পোলা। তামারা, বাবা বাসায় আছেন? আব্বু আব্বু তো অফিসের কাজে চিটাগাং গেছে। কেন স্যার? না, বাবা বলেছিলেন তার সাথে যেন আমি দেখা করি। তামারা, মা বাসায় আছেন? আম্মু হ্যাঁ? আম্মু তো ঘুমাচ্ছে, বলেছে ডিস্টার্ব করতে মানা। আমি কি ডেকে দিব? না 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 না, দরকার নেই। ডিস্টার্ব করতে মানা করেছেন, ডিস্টার্ব করা লাগবে না, থাক। আম্মু, স্যার আগামীকালকে আর পরশুদিন আসতে পারবেন না। তুমি সব পড়া ঠিক মতো রেডি করে রাখবে, ওকে? স্যার কেন আসবেন না? স্যার একটা ইন্টারভিউ দিতে ঢাকার বাইরে যাবে। স্যার আপনার চাকরি হয়ে গেলে আমাকে আর পড়াতে আসবেন না, তাই না? কে বলেছে? আমি কি আমার তামারাটাকে না দেখে একদিনও থাকতে পারবো? পারবো না। আমি অবশ্যই আসবো। তুমি স্যারের জন্য অনেক দোয়া করবে যেন স্যারের চাকরিটা হয়ে যায়, আর সব পড়া মনোযোগ দিয়ে করবে, ওকে? কি রে, আচ্ছা তোর এরকম সারাক্ষণ মন খারাপ করে থাকলে হবে? হ্যাঁ, কি হয়েছে এমন তোর? আসিফ, আসিফ, হ্যাঁ? কি হয়েছে? না, কই কিছু না, ঠিক আছে। ইন্টারভিউ দিয়ে আসলি, কোনো কিছু তো জানালি না, কি হলো? কি জানাবো বল? এক কথা বারবার জানাতে কার ভাল লাগে? কেন, কোনো সমস্যা? ইন্টারভিউ ভালো হয়নি? মেরিট লিস্টে আমার পজিশন ছিল সেকেন্ড। গেলাম ভাইবা দিতে, সেই আমাকে ওরা বলে
চাকরির জন্য নাকি 2 লাখ টাকা লাগে। তুই 2 লাখ? আমি বললাম কেন? বলে এটা নাকি সিকিউরিটি মানে। তুই বল, এই এই 2 লাখ টাকার ব্যাপারটা যদি বিজ্ঞপ্তিতে ওরা জানাতো, আমার তো কিছু টাকা সেভ হইতো। আমার তো যাওয়া দরকার ছিল না ইন্টারভিউ দিতে। আরে এইসব ধান্দা বুঝছস, এইসব 2 নম্বরই ধান্দা। সিকিউরিটি মানি বলতে কোনো কিছু নেই, এসব হচ্ছে ঘুষ। সুমন, বল। আমাকে কি 2,000 টাকা একটু ধার দেওয়া যায়? মাসের 15 তারিখ, টিউশনের টাকাটা এখনো দেয়নি। জানিস আমি বলেছি আমাকে টাকাটা দিতে, কিন্তু ছাত্রীর বাবাই তো বাসায় থাকে না, মা ঘুমায়। তার মধ্যে যে ইন্টারভিউ দিতে গিয়ে যে খুচরা কিছু টাকা ছিল তাও চলে গেছে। আমি চেষ্টা করছি, আমি কিছুটা ম্যানেজ করতে পারলেই তো টাকাটা ফেরত দিয়ে দিব, বাট যদি খুব কষ্ট না হয় তাহলে। আচ্ছা তুই এইসব নিয়ে চিন্তা করিস কেন? ওটা আমি ব্যবস্থা করে দেবো না। খিদা লাগছে বুঝছস, খুব খিদা লাগছে। কি খাওয়া যায় বলতো? এই ঝালমুড়ি, মামা এদিকে আসো। কয় টাকার দেবো? 2 টাকা ঝালমুড়ি বানাও। কি চলবে না? ছোলা দেবো? হ্যাঁ দাও। ডাল বেশি খাইবে তো? আমার একটু তাড়াতাড়ি বানাও, অনেক ক্ষুধা লাগছে। আরে তাড়াতাড়ি দাও না। কারণ বাবা ওই ভোঙ্গা হারাইছে তো, ভোঙ্গাটা শেষ হয়ে গেছে, একটু ব্যবস্থা করতে হবে। এই কি করো? দাঁড়িয়ে চিপতেছো কেন? তুমি অন্য কোনো কাগজ ছিল, ডায়েরিটা আমি নিয়ে যাব। এটা তো দেওয়ান যাইতো না মামা, কাগজ এমনি পাওয়া যায় না, কাগজের দাম অনেক, এর ভেতরে রাখেন। আচ্ছা আচ্ছা ওটা আমি ব্যবস্থা করে দেবো না, তুমি রাখো দিচ্ছি। আচ্ছা আসিফ, এইসব ফালতু জিনিস দিয়ে তুই কি করবি? রাখ তো।
কে আপনি? হ্যাঁ, আপনি আমার কাছে কি চান? বলবো বলবো, আমি সব কিছুই আপনাকে বলবো। আপনাকে বলার জন্যই তো আমি এখানে এসেছি। তবে আগে আপনি একটু শান্ত হন। আমি জানি আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত অবস্থায় আছে। আসিফ, আপনি কেন আমাকে ভয় পাচ্ছেন? ভয় তো পাবো আমি আপনাকে। আমি আপনার এক সাহায্য প্রার্থী। একটু সাহায্য ভিক্ষার জন্য এসেছি আপনার কাছে। কে আপনি? ভাই, আপনি আমার কাছে কি চান? আমার নাম শ্রাবণ। আপনি এতক্ষণ যে ডায়েরিটা পড়ছিলেন সেটা আমার ডায়েরি। ভাই ভাই, আমি অনেক সরি ভাইয়া। আমি আপনার ডায়েরি ইচ্ছা করে আনি রে ভাই। আপনি আপনার ডায়েরি নিয়ে যান ভাই। আপনি আসিফ, আমি আসলে একজন মৃত মানুষের আত্মা। আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা আমার নেই। এই ডায়েরিটা যেই পড়বে আমি শুধু তার সাথেই যোগাযোগ করতে পারি। দীর্ঘ 2টা বছর আমার আত্মা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমার চেহারার সাথে আপনার চেহারার অদ্ভুত এক মিল। আর সে কারণেই ডায়েরিটা আমি আপনার হাতে পড়তে সাহায্য করেছি। তাই তো? আপনি তো অনেকটা আমার মতোই দেখতে। ভাই, আপনি আমার কাছে কি চান? আসিফ, আপনি প্রথমে আমার ডায়েরিটা পড়ে শেষ করুন। এটা না পড়লে তো আপনি আমাকে জানতে পারবেন না। আপনি শেষ করুন। আপনি যখন ডায়েরিটা পড়বেন আমার আত্মা আপনার আশেপাশেই থাকবে। আপনি ইচ্ছা প্রকাশ করলেই আমাকে দেখতে পারবেন। এই ভাই, শুনুন শুনুন শুনুন। কি রে, সে কখন থেকে দরজা দেখাচ্ছি, কি করতেছিস তুই? আমি কি? আমি আমি ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলি? তুই তো কখনো 12টার সময় ঘুমোস না। এই, ঘামাচ্ছে কেন?
শরীর খারাপ করেনি তো? শরীর খারাপ? না ঠিক আছে আমি দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি করিস না করিস। তুই ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে হ্যাঁ। খেয়ে নে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুন, আমি কালকে সকালে একটু বেরোবো। আব্বা জরুরি তলব করলো, কয়েকদিনের জন্য বাড়িতে যেতে হবে। জানি না কেন রেখেছে। আচ্ছা আর আমি একটু রাতে পড়াশোনা করবো তো আজকে। হ্যাঁ তো তুই খেয়ে ঘুমিয়ে পড়িস, আর যাওয়ার সময় সকালে আমাকে ডাকার দরকার নেই, আমি রাত জাগবো তো একটু। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি একটু ফ্রেশ হয়ে। হ্যাঁ শ্রাবণ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। বলুন। শ্রাবণ, দেখুন, এটা আপনার একেবারে ব্যক্তিগত একটি ডায়েরি, যেখানে আপনি মেঘলা নামের একটি মেয়ের সাথে আপনার ভালোবাসার কথা লিখেছেন। আপনাদের অনেক পার্সোনাল কথা এখানে লেখা আছে। আমার মনে হচ্ছে না যে এই ডায়েরিটা আমার পড়া ঠিক হচ্ছে। ঠিকই বলেছেন আপনি। এই ডায়েরিটা আমি মেঘলার জন্য লিখেছিলাম, যাকে আমি আমার জীবনের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতাম। ভালো কথা। তো আপনি ডায়েরিটা তাকিয়ে দিলেন না কেন? আপনারই বা এই অবস্থা কিভাবে হলো? মেঘলা নামের মেয়েটিকে আমি উন্মাদের মতো ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। ঠিক একইভাবে আমরা একে অন্যকে ছাড়া বেঁচে থাকব, সে কল্পনাও করতে ভুলে গিয়েছিলাম। হয়তো বিধাতা সেই অকল্পনীয় ভাবনাকেই সত্য করে চলেছে। দুজনেই মরে গেছি, তবুও বেঁচে আছি, কিন্তু পৌঁছাতে পারি না একে অপরের কল্পনায়। মানে মেঘলাও কি আপনার মতো মরে ভূত হয়ে গেছে? সরি 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 আমি সরি সরি আমি মিন করতে চাইনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। আমার মেঘলা এখন এক মানসিক রোগী। এই যে উঠেন, উঠে খাবারটুকু খেয়ে নেন। এই যে কথা কানে যাচ্ছে না, ভাতগুলো খেয়ে আমাকে উদ্ধার করেন। হারামজাদি, তোর এত বড় সাহস, আমার গায়ে ভাত মারিস তুই? কি হলো বলুন?
ছোটবেলাতেই মেঘলার মা মারা যায়। তারপর মেঘলার বাবা আবার বিয়ে করেন, কিন্তু উনি জানতেন যে ভদ্র মহিলাকে উনি বিয়ে করেছেন উনি কখনোই মা হতে পারবেন না। তবে তিনি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক, বলতে পারেন টাকার জন্যই সে ওই মহিলাকে বিয়ে করেছিলেন। ভদ্র মহিলা ভালোই ছিলেন, মেঘলাকে নিজের মেয়ের মতোই দেখতেন, কিন্তু তার আসল রূপ তখনই দেখা গেল যখন মেঘলার বয়স 20 আর আমাদের ভালোবাসা মাস্তুল, ওর সৎ মা, ওকে তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, কারণ তার সমস্ত সম্পত্তি ভাইয়ের সাথে যৌথ নামে ছিল। সন্তান হবে না বলে মেঘলা ছাড়া তার আর কোনো ওয়ারিশও ছিল না। শুরু হলো মেঘলার উপর মানসিক ও পারিবারিক অত্যাচার। সৎ মায়ের প্রভাবের কাছে মেঘলার বাবা ছিল অসহায়, আর শেষমেশ উনিও মেঘলার মায়ের সাথে তাল মিলিয়ে ওই ছেলের সাথে বিয়ে দিতে উঠে পড়ে লাগেন। আর যখন আমাদের ব্যাপারটা জেনে গেল, অত্যাচারের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। কি করব বুঝতে পারছি না। দিন দিন মানসিক যন্ত্রণা বেড়েই যাচ্ছে। আমি বিশ্বাস করতে পারি না বাবা এমন করতে পারে। বাবা তো বুঝতে পারতো, তাই না? জানো, ওই মহিলার সাথে তাল মিলিয়ে বাবাও চায় যে আমি বিয়ে করি। আমি যদি বিয়ে করতে না চাই, রাজি না হই, তাহলে আমাকে জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। কি বলছো মেঘলা? তোমার বাবা এসব বলেছেন? তুমি অবাক হচ্ছ, তাই না? আমারও অবাক লাগে। বাবা কি করে পারে? সে তো আমার সৎ মা, সে চাইতেই পারে। ওই মহিলার তো কোনো ওয়ারিশ নেই। ওই মহিলার ভাইয়ের সাথে সমস্ত সম্পত্তি যৌথভাবে করা। বাবাও হয়তো আমাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। মেঘলা, তুমি কি তোমার বাবাকে আমাদের কথা বলেছো? কিভাবে শ্রাবণ? বাবা তো আমাকে ঘর থেকে বের হতে দিবে না। মেঘলা, চলো একটা কাজ করি। আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলি, তারপর যা হবে দেখা যাবে। শ্রাবণ, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি, শুধু একটা জিনিস করতে পারবো না। আমি এই পৃথিবীতে তোমাকে ছাড়া থাকতে পারবো না শ্রাবণ। তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না শ্রাবণ। আমি শ্রাবণকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না মা। আমি শ্রাবণ ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। শ্রাবণ ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না। মা, আমাকে শ্রাবণের সাথে বিয়ে দিতে প্লিজ মা। তো চোখ আর চরিত্র যে এত খারাপ, আমি যদি আগে জানতাম না, তাহলে আমার সোনার টুকরো ভাইয়ের ছেলের সাথে কখনোই তোর বিয়ে ঠিক করতাম না। শ্রাবণ একটা রাস্তা
ছেলে, বাজে ছেলে, খবরদার শ্রাবণের কথা বলবি না। না মা, না মা, শ্রাবণ খারাপ ছেলে না মা। আমি শ্রাবণকে ছাড়া বাঁচবো না, আমাকে শ্রাবণের সাথে বিয়ে দাও প্লিজ মা, আমি বাঁচবো না। কি বললি হারামজাদি? কি বললি তুই? তোর এত বড় সাহস! তোর বাপ আমার মুখে মুখে তর্ক করে না, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। চাপ! শ্রাবণ খারাপ ছেলে না! চাপ, চাপ, চাপ! অসভ্য! আজকে থেকে এই ঘরে তুই বন্দি, সারা জীবনের জন্য বন্দি, বুঝতে পেরেছিস? চাপ! মা! 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 মা, দরজা খোলো! মা! 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 শ্রাবণ! শ্রাবণ! শ্রাবণের কাছে যাবি? এই, ওকে শ্রাবণের কাছে নিয়ে যা। না, এরকম করো না মা, এটা করো না মা, আমাকে শ্রাবণের কাছে যেতে দাও। মামা, শ্রাবণ! 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 তারপর ঠিক তার পরের দিন সিভিল পুলিশের একটা মাইক্রোবাস এসে আমাকে উঠিয়ে নিয়ে গেল। তাদের কাছ থেকেই শুনলাম আমি নাকি জোড়া খুনের আসামি। বুঝতে পারলাম সবই সাজানো চক্রান্ত। মেঘলার সাথে একবার কথা বলার জন্য, একটু যোগাযোগ করার জন্য আমি যে কত মানুষের কাছে অনুরোধ করলাম, কিন্তু অকারণে জীবনের 60টা বছর অন্ধকারের মধ্যে কাটালাম। জবাই করা একটা জন্তুর মতো ছটফট করতাম। কতবার মনে হয়েছে মেঘলা কি আমাকে ভুল বুঝলো? ও কি ভুল বুঝে অন্য কাউকে বিয়ে করে সুখে আছে? একবারের জন্য তো ওকে জানাতে পারলাম না কেন আমি জেলে। আমার এই ডায়েরিটা জেলে থাকার সময় লেখা। এখানে আমি মেঘলাকে ভালোবাসার কথা লিখেছি, আমার প্রতীক্ষার কথা লিখেছি। ওকে বুঝাতে চেয়েছি প্রতিটা মুহূর্তে আমি কতটা মিস করতাম। যদি কখনো কোনোদিন এই ডায়েরিটা ওর কাছে যায়, তাহলে ও যেন বুঝতে পারে শ্রাবণ ওকে কতটা ভালোবাসতো। কি হলো বলুন, শেষ করুন। যেদিন এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি পেলাম, সেদিন একমাত্র সম্বল এই ডায়েরিটা হাতে নিয়ে বের হলাম মেঘলার সাথে দেখা করার জন্য। কিন্তু আমার ভাগ্য
বুঝতে পারলাম এই ষড়যন্ত্রের যোগসূত্র। নিস্তেজ হয়ে আমার শরীরটা পড়ে রইল রাস্তার পাশে, আর ডায়েরিটা আর এক কর্নারে। শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগ পর্যন্ত আমার চোখের সামনে ছিল শুধু মেঘলার চেহারা। মানে গাড়িটা আপনাকে চাপা দেওয়ার পর আপনি কি মরে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আত্মাটা আর মরল না। আমার ওই ডায়েরির চারপাশেই ঘুরে বেড়াতে লাগলো। ডায়েরিটা যে কত হাত বদল হলো। প্রথমে পড়লো এক টোকাইয়ের কাছে, তারপরে এক ভাঙ্গারির দোকানে। কিন্তু দুঃখ একজন শিক্ষিত মানুষের হাতেও পড়ল না। সর্বশেষ যখন আমি আপনাকে দেখলাম, আমি নিজেও অনেক হতবাক হয়েছি। কি অদ্ভুত চেহারায় মিল আমাদের। আমি তখন ভাবলাম, ডায়েরিটা যে করেই হোক আপনার হাতেই পড়তে হবে। একমাত্র আপনিই পারবেন আমাকে এই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দিতে। জিনিসটা বিশ্বাস করা একটু বেশি কঠিন। এটাও কখনো হয়? হয়তো হয় না, কিন্তু রহস্যে ঘেরা এই আজব দুনিয়ায় কত কিছুই তো ঘটে। অদ্ভুত, তার কতটুকুই বা আমরা জানি। কিন্তু শ্রাবণ, কেন এমন হলো? হয়তো আমার ভালোবাসার মানুষটা অসহায়ত্বের কাছে আমার মৃত্যুও হার মেনেছিল। হয়তো আপনার সাথে আজ এই দেখা হওয়া আর সাহায্যের হাত বাড়ানোর জন্য। কি বলছেন এগুলো? মানে কি? রাত প্রায় ভোর হয়ে এলো। সূর্যের আলোতে আমি থাকতে পারি না। আপনি বরং ঘুমিয়ে পড়ুন, বাকি কথা কাল হবে। শ্রাবণ, মা গো না। আয় শোনো, অনেক বছর তো হলো। এইবার তোমরা আমার মেয়েটাকে মুক্তি দাও, আর ওকে ধরে রেখো না। অনেক নির্যাতন করেছো, ও তো আর মানুষের পর্যায়ে নেই। প্লিজ তোমরা ওকে মুক্তি দাও। আমি ওকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব, আর ফিরে আসবো না। ওকে মুক্তি দাও। চুপ, একদম চুপ। শ্রাবণকে মিথ্যা খুনের মামলায় ফাঁসানো আর বিনা দোষে শ্রাবণকে গাড়ি চাপা মারার দায় তোমার গাড়ি চাপাতে আমার বেশি টাইম লাগবে না, মনে রেখো। না না, শোনো, তাহলে তাই করো, তাই করো। তুমি আমার মেয়েটাকে ধরে রেখো না, ওকে মুক্তি দাও। প্লিজ প্লিজ, ওকে মুক্তি দাও। তারপর? ওরা আমার মেঘলাকে বিয়েতে রাজি করাতে পারেনি, তাই ওকে দিনের পর দিন একটা বদ্ধ রুমে আটকে রাখে। স্লো পয়জন আর বিভিন্ন নেশা জাতীয় জিনিস পুশ করে ওর শরীরে। সবার কাছে ওকে বানিয়ে রাখে এক মানসিক রোগী।
কি হতভাগ্য আমি। ওর পাশে দাঁড়িয়ে সবই দেখছি, কিন্তু ওর জন্য কিছুই করতে পারছি না। ওকে কোনো সাহায্য করতে পারছি না, কারণ ওর সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারছি না। কিন্তু আপনার আত্মা এভাবে কিভাবে বেঁচে আছে? আমি জানি না, হয়তো মেঘলাকে বাঁচানোর জন্য। ও সুস্থ হয়ে উঠলে আর আমার ডায়েরিটা ওর হাতে গেলে আমার আত্মা মুক্তি পাবে। আমার আত্মা ফিরে যাবে আমার মৃত শরীরের কাছে, আর আমি সারা জীবনের জন্য মুক্তি পাব এই আত্মার হাত থেকে। কিন্তু আপনি তো মেঘলার কাছে যেতে পারছেন না, আর আমি বা কিভাবে আপনাকে সাহায্য করব? আমি যেতে পারছি না বলেই আপনার সাহায্য প্রার্থনা করছি। আসিফ, আপনার একটু সাহায্য বাঁচাতে পারে দুটো মানুষের জীবন। আপনি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। না না ভাই, আপনি এগুলো কি বলে যাচ্ছেন? এগুলো কি সম্ভব? আমি এমনিতেই বাঁচি না নিজের যন্ত্রণায়। দিন আনি দিন খাই একটা মানুষ, চাকরি নাই, টিউশনি করে চলতেছি। আমার দ্বারা এগুলো হবে না ভাই, আপনি এগুলো আমাকে বললেন না। আপনি যান। না, আমি বলছি আপনি যান। না, আপনি যাবেন না। আপনি যাবেন না? শ্রাবণ, আসুন। শ্রাবণ, আমি দুঃখিত আপনার সাথে বাজে ব্যবহার করার জন্য। কিছু মনে করার ক্ষমতা আমার নেই আসিফ। আচ্ছা শ্রাবণ, আপনি আমার কাছে প্রকৃতপক্ষে কি চান আমাকে একটু বলুন তো। আমি চাই আপনি শ্রাবণ সেজে মেঘলার কাছে যান। আপনাকে দেখলেই মেঘলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, আর তখন আপনিই হবেন শ্রাবণ। তাকে আপনি বোঝাবেন শ্রাবণ কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। মৃত্যুর আগ পর্যন্ত সে শুধু আপনাকেই ভালোবেসেছে। আপনি তাকে সাহায্য করুন সুস্থভাবে বাঁচতে। কিন্তু শ্রাবণ, এরপর আমি মেঘলার কাছ থেকে ফেরত কিভাবে আসবো? সে তো আমাকে ফ্রড ভাববে, শুধু শুধুই মনে কষ্ট পাবে আরো। আপনি একজন বিচক্ষণ মানুষ। আপনার বুদ্ধি দিয়ে আপনি ঠিকই কোনো উপায় বের করে ফেলতে পারবেন। আর যদি না পারেন তবে সত্যটাই বলবেন। অন্তত সে এই অবস্থা থেকে আর এই খারাপ লোকগুলোর হাত থেকে তো মুক্তি পেল। সে জানতে পারল তার শ্রাবণের কষ্টের কথা। অথবা আপনি যা ভালো মনে করেন, শুধুমাত্র তাকে সুস্থ হতে সাহায্য করুন। কিন্তু সে যদি এমন কোনো প্রশ্ন করে বসে আপনাদের দুজনের ব্যাপারে যা আমি কখনোই জানি না? আমার আত্মা আপনার শরীরে ভর করে আমার সব কিছু আপনাকে আমি দিয়ে দেব। আপনি যখন যাবেন তা ব্যবহার করতে পারবেন। আপনাকে একটা কথা বলতে চাই। আমি আসলে আমার জীবনের উপর মহাবিরক্ত। চাকরি নেই, টাকা নেই, সম্মান নেই। এই কিছু নেই আলা মানুষের জীবনটা যেমন হয় ঠিক তেমনি বেঁচে আছি। যতটা না আপনার উপকারের জন্য, তার থেকে অনেক বেশি পরিমাণে নিজের বিরক্তির কারণে আমি আপনার কাজটা করে দেব। এতদিনে আমার দগ্ধ হৃদয়টা শান্তি পেল। আপনি ভয় পাবেন না। ছায়ার মতো আপনার পাশে থেকে আমি আপনাকে সাহায্য করব। কাল সূর্য ডোবার পরপরই আমি আসব। শ্রাবণ,
তুমি বেঁচে আছো বাবা? তুমি কিভাবে বেঁচে আছো? বিশ্বাস করো, আমি তোমাকে কোনো হত্যার কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রের সঙ্গে আমি জড়িত ছিলাম না। ওরা আমাকে জোর করে এসব কাজ করিয়েছে, আমার মুখ বন্ধ করে রেখেছে। বিশ্বাস করো শ্রাবণ, আমার মেয়েটাকে, আমার বাচ্চাটাকে, শ্রাবণ বিশ্বাস করো, আমার বাচ্চাটা। আঙ্কেল, আঙ্কেল মেঘলা এখন কোথায় আছে? আমি মেঘলাকে দেখতে চাই। হ্যাঁ, আসো আসো, মেয়েটাকে। না না না, আমাকে ইঞ্জেকশন দিও 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 না। শ্রাবণ এসেছে। শ্রাবণ, ওঠ ওঠ মা, ওঠ মা, ওঠ। শ্রাবণ, ওঠ। তাড়াতাড়ি যাও, ওকে নিয়ে যাও, দেরি করো না। যাও যাও, নিয়ে না, ওকে ওকে ধরো। বাবা, আসবো? শ্রাবণ, এদিকে আসো, আসো। শ্রাবণ, তুমি আমাকে ভুল বুঝো না বাবা। অনেক ঘটনা আছে, অনেক কাহিনী। একদিন আমি তোমাকে সব বলবো। তোমরা এখন তাড়াতাড়ি কোথাও চলে যাও, দূরে কোথাও চলে যাও, দেরি করো না। আর শোনো, গিয়ে কিন্তু তোমরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবে, এটাই আমি চাই। খাবারগুলো ধরো, খেয়ে নিও। শোনো, এখানে কিছু টাকা আছে, টাকাটা ধরো। তুমি চলে যাও, যত তাড়াতাড়ি পারো চলে যাও। কোথায় যাব? এই খামের মধ্যে আমার বন্ধুর ঠিকানা আছে, তার কাছে যাও। ওই বন্ধুর কাছে সব কথা ঠিক আছে, ওদের কাছে গেলে ওরা তোমার সমস্ত ব্যবস্থা করবে, একদম চিন্তা করো না। আর আপনি? আমার কথা চিন্তা করো না তোমরা। আমি আগে থানায় যাব, তারপর ওই খুনি আসামিদের ধরিয়ে দেবো, ওদের মুখোশ উন্মোচন করবো, তারপরে আমার ছুট। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না, দেরি করো না, প্লিজ।
শ্রাবণ, আপনি আসুন। এই আপনার আমানত। এবার আপনি আমাকে মুক্তি দিন। কোনো সম্পদ কিংবা তার আমানত নেবার মতো অবস্থা আমার নেই। আসিফ, দেখুন কি নিষ্পাপ একটা মুখ, শুধুমাত্র ভালোবাসার দায়ে তার উপরেই নির্যাতন। আপনি যদি চলে যান, মেয়েটা হয়তো আবার অসুস্থ হয়ে পড়বে। আপনি মেঘলার কাছেই থেকে যান। আজ থেকে আপনি শ্রাবণ। বিদায়, ভালো থাকবেন। আর এভাবে আসিফ হয়ে গেল শ্রাবণ। আমি জানি তুমি আমার কথাগুলো বিশ্বাস করো না, তাতে আমার কিছুই যায় আসে না। আজ আমি এখানে কেন বসে আছি জানো? মেঘলার জন্য। আজ আমাদের 22তম বিবাহ বার্ষিকী, আর এভাবেই প্রতিটি বিবাহ বার্ষিকীতে আমি কাউকে না কাউকে জোর করে গল্পটা শোনাই। সে বিশ্বাস করুক আর নাই করুক। বিশ্বাস করাতে তো আমি চাই না, শুধু এইটুকু মনে করতে চাই যে আমি এখনো বেঁচে আছি। একটা দিনের জন্য হলেও বেঁচে আছি। আমিও তো রক্তে মাংসে করা মানুষ। আমাদের একটা মেয়ে আছে, তোমার মতোই মিষ্টি। আমার মনে হয় যাবার সময় হয়ে এলো।